সো আজকে হচ্ছে 27শে জুলাই 2024 আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের তৃতীয় ক্লাস, ফৌজদারি কার্যবিধির তৃতীয় ক্লাস। এবং আজকে আমরা পড়ব, দেখেন, গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ। গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ যদিও আমরা পড়ে ফেলেছি, কিন্তু এখানে যেহেতু আছে এটা একটু আমরা দেখে যাই। যে আমরা জানি যে প্রতিটা আইনের একটা ইন্টারপ্রিটেশন ক্লজ থাকে, মানে প্রতিটা আইনের একটা ধারা থাকে, যে ধারায় ওই আইনে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে যত শব্দ আছে এই শব্দগুলোর ব্যাখ্যা আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 4 ধারায়। তো যদি আপনাকে বলে যে ফৌজদারি কার্যবিধিতে ইন্টারপ্রিটেশন ক্লজ বা ডেফিনেশন ক্লজ বা ডেফিনেশনের ধারা কোনটা কোনটা বলেন? 4 ধারা। আচ্ছা, আমরা প্রথমে দেখি, আসেন, যে নালিশ, কমপ্লেইন্ট বা প্রাথমিক তথ্য বিবরণী, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করা হয় নালিশের মাধ্যমে এবং থানায় মামলা দায়ের করা হয় এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণের মাধ্যমে। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে আমাদের সামনে পড়বো যে ফৌজদারি মামলা 2 ভাবে দায়ের করা যায়। 1 থানায়, 2 হচ্ছে কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন শুনেন, থানায় যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে অভিযোগ জানায় তখন যে মামলার সূচনা হয় সেটা হলো এফআইআর এর মাধ্যমে। কিসের মাধ্যমে? এফআইআর এর মাধ্যমে। অর্থাৎ থানায় যদি আমলযোগ্য অপরাধের সংবাদ দেয় তাহলে মামলা হয়, প্রথম হয় এফআইআর দায়ের, এবং এফআইআর দায়েরের মাধ্যমে যে মামলা সূচনা হয় তাকে বলে জিআর মামলা। আর থানায় যদি আমলযোগ্য অপরাধের তথ্য দেওয়া হয় তাহলে সেটা হয় জিডি এন্ট্রি, সাধারণ ডায়েরি হিসেবে এন্ট্রি করে তারপরে যে মামলা সূচনা হয় সেটাকে বলে নন জিআর। এখন যার মনে প্রশ্ন আসতেছে যে আমলযোগ্য অপরাধ কি বা আমল অযোগ্য অপরাধ কি, সেটা আমরা আগেই বলেছি যে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 3য় কলামে বলা আছে যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ কোনো ব্যক্তিকে বিনা পারণায় গ্রেফতার করতে পারে। অর্থাৎ আপনি থানায় গিয়ে অভিযোগ জানাইলেন, পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ওই আসামিকে সরাসরি গ্রেফতার করতে পারে, ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই। এই অপরাধে বলে কি? আমলযোগ্য অপরাধ। আর যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ কাউকে গ্রেফতার করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে সেই সকল অপরাধের বলে আমল অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স। তো যদি আপনি থানায়, এখন আবার বলে যেতে পারে তাহলে কোন ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেফতার করতে পারবে? সাধারণত যে সকল অপরাধের সাজা কত? 2 বছরের বেশি। 2 বছরের বেশি মানে যে সকল অপরাধ গুরুতর প্রকৃতির। তাহলে আপনি যদি আজকে যদি এখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং আপনি যদি গোপালগঞ্জ থানায় গিয়ে হত্যাকাণ্ডের বিষয় অবগত করেন, তাহলে উনি এই যে এজাহার দায়ের, এজাহার নিয়ে গেলেন, এজাহার মৌখিক হইতে পারে, এজাহার লিখিত হতে পারে, এবং ওর পরে উনি যদি এটা রেকর্ড করে এফআইআর হিসেবে কেন রেকর্ড করলো? কারণ হত্যাকাণ্ড একটা কি অপরাধ? আমলযোগ্য অপরাধ। এবং এই ক্ষেত্রে আসামিরে গ্রেফতার করতে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই। আচ্ছা, আর কোর্টে আপনি আমলযোগ্য অপরাধ সম্পর্কে দেন বা আমল অযোগ্য অপরাধ সম্পর্কে দেন, উভয় ক্ষেত্রেই ওটা হবে কি মামলা? নালিশি মামলা, সিআর মামলা, কমপ্লেইন রেজিস্টার্ড কেস। কিন্তু থানায় কিন্তু অপরাধের প্রকৃতির উপরে যদি আমলযোগ্য অপরাধ হয় তাহলে এফআইআর, এবং পরবর্তীতে এফআইআর হয়ে যায় জিআর, আর আমল অযোগ্য হইলে কি? জিডি, পরবর্তী সেটা হয়ে যায় কি? নন জিআর। আর কোর্টে আপনি আমলযোগ্য অপরাধ সম্পর্কে অবগত করেন বা আমল অযোগ্য সম্পর্কে অবগত করেন, উভয় ক্ষেত্রেই নালিশি মামলা হিসেবে গণ্য হবে, অর্থাৎ কমপ্লেইন রেজিস্টার্ড কেস। তাহলে যদি আমরা এখানে একটু পড়ি, দেখেন যে 4-1 জতে বলছে অভিযোগ বা নালিশ। অভিযোগ বা নালিশ, কমপ্লেইন্ট। দেখেন, নালিশ হলো অভিযোগ, গোল দিবেন, যা মৌখিক বা লিখিত আকারে ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা হয়। তাহলে আপনাদের প্রিলিমিনারিতে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নালিশ কিভাবে দায়ের করা যায়, মৌখিক এবং লিখিত না মৌখিক বা লিখিত? মৌখিক বা লিখিত। কার কাছে? দেখেন, তারপরে বলছে 4-1 জ ধারায় কমপ্লেইনকে সংজ্ঞায়িত করা হয়েছে। দেখেন, 4-1 জ ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির অধীন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট গোল দিবেন মৌখিক বা লিখিত কোনো অভিযোগ, আন্ডারলাইন করেন, এই মর্মে দায়ের করা যে গোল দিবেন জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে, কিন্তু এর মধ্যে আন্ডারলাইন করবেন পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন অন্তর্ভুক্ত হবে না। 3টে স্টার দেন। এর মধ্যে কি অন্তর্ভুক্ত হবে না? পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন। তাহলে নালিশের এই জায়গা আমার 4-1 যে জ, এই সাবসেকশন আমার মনে রাখার কোনো দরকার নাই। আপনি যেটা মনে রাখবেন যে নালিশ দায়ের করা যায় মৌখিকভাবে বা লিখিতভাবে। কাদের বিরুদ্ধে? জ্ঞাত ব্যক্তি অথবা অজ্ঞাত ব্যক্তি। জ্ঞাত অজ্ঞাত কেন? আপনার বাড়ি চুরি করছে, এখন কে চুরি করছে তো আপনি তো জানেন না, তাহলে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা যায়, আবার জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও কি মামলা করা
যায়। তবে আমাদের 2023 সালের পরীক্ষা একটা প্রশ্ন এসেছে যে নালিশ বলতে নিচের কোনটিকে বোঝাবে না? পুলিশ রিপোর্ট বলতে, পুলিশ রিপোর্ট যেটা সেটাকে নালিশ বোঝাবে না। তাহলে উপাদানটা দেখেন, উপাদান যে অভিযোগ মৌখিক বা লিখিত আকারে দায়ের করা যেতে পারে, জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করেছে মর্মে নালিশ হতে হবে। নালিশটি অবশ্যই আন্ডারলাইন করেন বিচারিক ম্যাজিস্ট্রেটের, অবশ্যই নালিশ দায়ের করা যায় কার কাছে? বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার? বিচারিক আর একটা কি নির্বাহী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সাধারণত নালিশ দায়ের করা যায় না। তারপর উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এমন অভিযোগ দায়ের করতে হবে, প্রস্তাবিত ব্যবস্থা অবশ্যই ফৌজদারি বিধি হতে হবে এবং এটা অবশ্যই পুলিশ প্রতিবেদন হবে না। একটা উদাহরণ আছে দেখেন যে গত 5/6/19 তারিখে ক খয়ের নিকট থেকে 30,000 টাকা জোরপূর্বক গ্রহণ করে, জোরপূর্বক নিয়ে নিছে ক, এবং ছুরি দ্বারা আঘাত করে, তারা আঘাতও করছে। 6/6/19 তারিখে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট কয়ের বিরুদ্ধে 30,000 টাকা দস্যুতার মাধ্যমে গ্রহণের জন্য আঘাতের অভিযোগে লিখিত আকারে দায়ের করে, এটাই হলো কি নালিশ। তো জেনে রাখা ভালো, তো দেখেন জেনে রাখা ভালো যে নালিশ অবশ্যই আন্ডারলাইন করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হতে হবে। সো পরীক্ষায় যদি আসে যে নালিশ দায়ের করতে হয় কার কাছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সো কারণ ফৌজদারি কার্যবিধির গোলদেন 4 ক ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য প্রেরণ বলে ধরতে হবে। আর সুতরাং নালিশ হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য মৌখিক বা লিখিত আকারে অভিযোগ দায়েরকৃত অভিযোগ। তিনটা স্টার দেন। তারপরে দেখেন যে নালিশ বলতে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত করে না, আরো তিনটা স্টার দেন। নালিশ বলতে কি বোঝায় না? পুলিশ রিপোর্ট বোঝায় না। তারপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 200 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশকারীর গোল দিবেন জবানবন্দি গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো যদি পরীক্ষায় আসে যে নালিশি মামলা দায়ের করে কত ধারায়? 200 ধারায়। আবার যদি বলে যে নালিশকারীর জবানবন্দি নেই কত ধারায়? কোর্টে গেলে দেখবেন ফাইলিং এর সময় বলে ফাইলিং শুরু হয়েছে, ওই যে তারে জবানবন্দি নেই, যা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, জিজ্ঞেস করে নাম কি, বয়স কত, আসামির নাম কি, সাক্ষী আছে কিনা, কি ঘটনা ঘটছে, এই যে ম্যাজিস্ট্রেট সাহেব ওনারে যে জিজ্ঞাসা করতেছে এটাই আছে কত ধারায়? 200 ধারায়। আচ্ছা, তারপরে দেখেন যে ফৌজদারি কার্যবিধির 4 ক ধারার উপধারার ক অনুচ্ছেদ অনুসারে ফৌজদারি কার্যবিধিতে ব্যবহৃত ম্যাজিস্ট্রেট বলতে বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাখ্যা করতে হবে। এটা আমরা আগে থেকেই জানি নাকি? যদি কোথাও ফৌজদারি কার্যবিধিতে যদি কোথাও ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে তাহলে ওটাকে কি ম্যাজিস্ট্রেট বুঝবেন? বিচারিক ম্যাজিস্ট্রেট। এই কথাটাই বলছে কততে? 4 ক। তারপরে দেখেন যে সহকারী দায়রা জজ যুগ্ম দায়রা জজ হিসেবে ব্যাখ্যা করতে হবে। গতকাল একটা প্রশ্ন আসছিল যে সহকারী দায়রা জজ বলতে যুগ্ম জেলা জজকে বোঝাবে না, এটাই সঠিক ছিল, মনে আছে কিনা? অনেকে ভুল দেখাইছে, ওই জায়গায় ভাবছেন যে সবাই দায়রা জজ, ঠিক আছে? সো এই জায়গায় একটা জিনিস দেখবেন যে সহকারী দায়রা জজ বলতে কারে বোঝাবে? যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ ফৌজদারি কার্যবিধি অনুসারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যুগ্ম দায়রা জজের নাম ছিল কি? সহকারী দায়রা জজ। আচ্ছা, এখন আসেন প্রাথমিক তথ্য বিবরণী বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ভাই আপনার নাম জানো কি বললেন? তানভীর সাহেব বলেন তো যে এজাহার আর এফআইআর কি এক জিনিস কিনা? কোনো পার্থক্য আছে কিনা? এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী একই। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি। শুনেন, যখন কোনো আমলযোগ্য ঘটনা সংঘটিত হয় তখন আপনি থানায় গেলেন, থানায় আপনি লিখিত আকারে নিয়ে যেতে পারেন অথবা কি মৌখিক আকারে। যদি লিখিত আকারে নিয়ে যান, যদি মৌখিক আকারে নিয়ে যান তাহলে আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ওই জিনিসটা একজন কি লিখবে, তারপরে তারে আবার কি পড়ে শোনাবে। তাহলে এই যে লিখিত আকারে নিয়ে গেলেন বা মৌখিক আকারে গিয়ে বললেন, এটারে বলে কি এজাহার। এজাহারে স্বাক্ষর করে শুধুমাত্র এজাহারকারী, যে ঘটনা সম্পর্কে জানে সে শুধুমাত্র এজাহারে কি স্বাক্ষর করে। শুনেন, এখন আমি তো এজাহার নিয়ে গেলাম, ওই জায়গায় আমি স্বাক্ষর করলাম যে এরকম একটা ঘটনা ঘটছে, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার একটা বিপি 27 ফর্ম আছে, সরকারি ফর্ম, যখন এজাহারের বিষয়বস্তু যখন ওই ফর্মে লিপিবদ্ধ করলো, মানে উনি এজাহারটাকে রেকর্ড করলো, তখন সেই এজাহার হয়ে যাবে কি এফআইআর। এবং এফআইআর এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও সিগনেচার করে, আবার যে এজাহার করলো সংবাদদাতা
সেও সিগনেচার করে। তাহলে এফআইআর রেকর্ডের আগ পর্যন্ত ওই জিনিসটাকে বলে এজাহার, আর যখন এজাহার রেকর্ড হয়ে যাবে তখন হয়ে যাবে কি এফআইআর। এজাহারে স্বাক্ষর করে কয়জন? একজন। আর এফআইআর করে কয়জন? দুইজন। ভারপ্রাপ্ত কর্মকর্তাও করে, আবার কে করে? সংবাদদাতা। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, যে নালিশি মামলা যিনি দায়ের করে ম্যাজিস্ট্রেটের কাছে তারে বলে কমপ্লেইনেন্ট, বাংলায় অভিযোগকারী বা নালিশকারী। অভিযোগকারী বা কি নালিশকারী। আর এজাহার যে দায়ের করে তারে ইংরেজিতে কি বলে বলেন? মানে এফআইআর যে দায়ের করে ইংরেজিতে কি বলে? ইনফরমেন্ট। ইনফরমেন্ট বা সংবাদদাতা। ইনফরমেন্ট বা সংবাদদাতা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখন আমি আরেকটু বুঝাই, শুনেন। এই জায়গা ওই এই জিনিসগুলো আমরা সামনে বিস্তারিত করবো, তাহলে আপাতত বুঝলেন যে এজাহার যখন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপি 27 ফর্মে রেকর্ড করে তখন হয়ে যায় কি এফআইআর। এখন শুনেন, এফআইআর যখন রেকর্ড হয়ে যায় ওটাকে বলে এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস, পিএস কেস। কি বলে বলেন? পুলিশ স্টেশন কেস বা এফআইআর কেস। এখন এফআইআর কেস আর জিআর কেস কি এক? আশরাফুল সাহেব, পুলিশ স্টেশন কেসের সাথে জিআর মামলার পার্থক্য কি? এক কিনা বা এক একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে আরিফ সাহেব? স্যার ওইটা যখন ওই এফআইআরটা ওইটা থানার মধ্যে যখন থাকলো, এফআইআর মধ্যে থাকলো, ওইটা যখন কোর্টে চলে গেল, ওটা জিআর হয়ে জেনারেল রেজিস্ট্রার চলে গেল। তখন রেজিস্টার করবে। শুনেন, যখন এফআইআর রেকর্ড হয়ে গেল ওটাকে এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস বলে। যখন এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে গিয়ে জিআরও অফিসে গিয়ে তাদের যে রেজিস্ট্রি আছে, পুলিশ স্টেশন কেসটা যখন ওই রেজিস্ট্রিতে নিবন্ধিত হবে তখন পুলিশ স্টেশন কেসটা কি হয়ে যাবে? জিআর কেস। সো এজাহারের সাথে এফআইআর এর যে পার্থক্য, পুলিশ স্টেশন কেসের সাথে জিআর মামলার কি সেই পার্থক্য। অর্থাৎ জিআর যে আপনার জিআরও অফিসে গিয়ে তাদের যে নিবন্ধন বই আছে সেই বইতে নিবন্ধনের আগ পর্যন্ত এটা হলো পুলিশ স্টেশন কেস। যখন পুলিশ স্টেশন কেসটা জিআরও অফিসে গিয়ে নিবন্ধন বইতে রেজিস্ট্রি হয়ে গেল তখন সেটা হয়ে যাবে কি জিআর কেস, জিআর মামলা। ঠিক আছে? হ্যাঁ, এজাহার, এফআইআর। জি 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 ভাই। হ্যাঁ, তো এখন কোর্ট কাচারিতে গেলে প্র্যাকটিসের ক্ষেত্রে শুনেন, প্র্যাকটিসে এজাহার এফআইআর ওনরা এক ভাষাই ব্যবহার করে, এজাহারও যা এফআইআরও তাই, আবার পুলিশ স্টেশন কেস জিআর কেস। বাট আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু ভাইবার সময় বা এই প্রিলির সময় কিন্তু আপনার এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আপনার কি জানতে হবে। বুঝতে পারছেন? নরমালি ধরেন আমরা সিভিল ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বলে বাদী বলি, কিন্তু কোর্টে যখন পরীক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু বাদী শব্দটা ব্যবহৃত হয় কোন মামলায়? সিভিল মামলায়, দেওয়ানি মামলায়। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন তো প্রাথমিক তথ্য বিবরণী একটু দেখেন আমরা যে প্রাথমিক তথ্য বিবরণী বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর এর পূর্ণাঙ্গ শব্দের উপর হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রথমে বা প্রাথমিকভাবে কোনো অপরাধ সংগঠনে যে তথ্য পুলিশের নিকট দেওয়া হয় বা পুলিশ অন্য কোনো উৎস হতে পায় সেই তথ্য যখন পুলিশ স্টেশনে রাখা প্রাথমিক তথ্য বিবরণীতে লিপিবদ্ধ করে তখন তাকে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করে। সামনে এটা আমরা আরো বিস্তারিত পড়বো, আপাতত এখানে জাস্ট একটু ধারণা নিলাম। এজাহারটা দেখেন, এজাহার দেখেন, বল দিবেন আমলযোগ্য অপরাধের, আমলযোগ্য অপরাধের। তানভীর সাহেব, আমলযোগ্য অপরাধ আমল অযোগ্য অপরাধ তো বুঝেন, কি বলেন তো? হ্যাঁ, আমলে নিবে কিনা বুঝবে কেমনে? বাট আরো সুনির্দিষ্ট সংজ্ঞা দেন, মানে নির্দিষ্ট ধারা তো ওই জায়গায় লেখা আছে, বাট আপনি বুঝাবেন কেমনে? আমলযোগ্য মানে ওই যে একটু আগে বলছি আমি যে পুলিশ যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, মানে যারে গ্রেফতার করতে হলে পুলিশের নিজেই গ্রেফতার করতে পারে, ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই। আরো সুনির্দিষ্ট করে বললে যে অপরাধের সাজা 2 বছরের বেশি সেটা হলো আমলযোগ্য। আর যে ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না সেটা হচ্ছে কি, অথবা যে অপরাধের সাজা হলো 2 বছর কম সেটা হচ্ছে আমল অযোগ্য। সো এফআইআর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এফআইআর করা যায় কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? আমলযোগ্য।
54 তো কোনো মামলা না, তারে তো যে গ্রেফতার সে করতেই পারে ওই যে ওইগুলাতে। হ্যাঁ দেখেন 54 এ সে গ্রেফতার করে পরে কোনো মামলায় তারে দেখেন। আচ্ছা দেখেন 54 আসতেছে একটু পরে, একটু ধৈর্য ধরেন। দেখেন দেখেন সো অপরাধের দেখেন অপরাধের সংবাদটি মৌখিক বা লিখিত উভয় আকারে দেওয়া যায়। সো এই যে এজাহারের আপনি নালিশি মামলা মৌখিক বা লিখিত হয়, এজাহারও কি মৌখিক বা লিখিত হয়। সংবাদটি মৌখিক আকারে দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখে নেবেন এবং লিখিত এই সংবাদে মৌখিকভাবে প্রদত্ত লিখিত সংবাদ এজাহার বলে গণ্য হয়। সাধারণত এজাহারে যে তথ্য থাকে তার উপর ভিত্তি করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করে। এখানে বিস্তারিত নাই, আমি যেটা বললাম সামনে গিয়ে পড়বো যে এজাহারে স্বাক্ষর করে শুধুমাত্র এজাহারকারী আর এফআইআর এ স্বাক্ষর করে কয়জন? 2 জন। তো আমরা এখানে 2023 সালে একটা প্রশ্ন এসেছিল, দেখেন 1 নাম্বার, ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? পুলিশ অফিসারের রিপোর্ট। 2 নাম্বার প্রশ্নটা বিবিআই, এখানে যদি দেখেন উইদাউট এনি কোয়ালিফাইং অর্ড টু এ ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু ড্যাশ, মানে ম্যাজিস্ট্রেট বলতে কি ম্যাজিস্ট্রেট বোঝাবে? যদি কত ধারায় বলছে? 4 ক। আচ্ছা এখানে আর এরপরে যা যা আছে পারবেন ইনশাআল্লাহ। যে কমপ্লেইন বলতে বোঝায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ। কার কাছে দায়ের করবেন অভিযোগ বলেন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন এফআইআর এর পূর্ণাঙ্গ শব্দরূপ কোনটি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আচ্ছা ধন্যবাদ। এরপর আমরা চলে আসি, দেখেন অনুসন্ধান, তদন্ত এবং বিচারিক কার্যক্রম। আমরা গতদিন বেশ ভালোভাবে বুঝছি যে অনুসন্ধান করে কে? ম্যাজিস্ট্রেট বা আদালত। বিচারও করে ম্যাজিস্ট্রেট বা আদালত। সাধারণত চার্জ গঠনের আগে ম্যাজিস্ট্রেট বা আদালত যা করে সেটারে বলে অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে যখন শপথ বাক্য পাঠ করে সাক্ষ্য গ্রহণ করে তখন সেটারে বলে হচ্ছে কি? বিচার। আর তদন্ত কখনো ম্যাজিস্ট্রেট করতে পারে না, তদন্ত করে পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি, যারে ক্ষমতা দিছে কে? ম্যাজিস্ট্রেট বা আদালত। ঠিক আছে। সো এখন যদি বলি সুমন সেনকে যে চার্জ গঠন কারে বলে ভাই? চার্জ কি? মামলার এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে ফৌজদারি মামলায় গঠিত হয় চার্জ, আর দেওয়ানি মামলায় গঠিত হয় কি? ইস্যু। জি তাহলে আমরা একটু পড়ি, দেখেন অনুসন্ধান বা ইনকোয়ারি 4-1 ট সাবসেকশন মনে রাখার দরকার নাই। অনুসন্ধান অর্থ হলো ফৌজদারি কার্যবিধির অধীন গোল দিবেন ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক, এটা গোল দেন, ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত কোনো অনুসন্ধান। সো যদি আপনাকে বলে যে অনুসন্ধান করে কে? ম্যাজিস্ট্রেট বা আদালত। অনেক সময় আমরা সাধারণত আশেপাশে শুনবেন অনেক লোকজন বলে পুলিশ ইনকোয়ারি করতে আইছে। পুলিশ কি ইনকোয়ারি করতে পারে? পারে না। ইনকোয়ারি করবে কে? ম্যাজিস্ট্রেট বা আদালত। তদন্তটা দেখেন, ইনভেস্টিগেশন 4-1 ঠ। তদন্ত অর্থ হলো গোল দিবেন সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আপনার বইতে আছে তো, বই ওটা আছে না? আচ্ছা, সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে আন্ডারলাইন করবেন কোন পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রাপ্ত তার কর্তৃক পরিচালিত কোনো কি কার্যক্রম। আর তদন্ত অর্থ হলো তদন্তকারী কর্মকর্তা, যেমন আন্ডারলাইন করবেন পুলিশ কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার সাথে পরিচিত ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ, ঘটনার সাথে সম্পর্কিত বিষয়বস্তু জব্দ করা, জব্দ তালিকা প্রস্তুত করা ইত্যাদি যে কাজগুলো করে এগুলারই কি বলে? তদন্ত বা ইনভেস্টিগেশন। সো আমরা যেটা জানলাম যে তদন্ত কখনো ম্যাজিস্ট্রেট করতে পারে না বা আদালত করতে পারে না, তদন্ত করে পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি যাকে ক্ষমতা দিয়েছে কে? আদালত। আচ্ছা, বিচারিক কার্যক্রম দেখেন, বিচারিক কার্যক্রম জুডিশিয়াল প্রসিডিং 4-1 ড। বিচারিক কার্যক্রম অর্থ হলো সেই সকল কার্যক্রম যেখানে গোল দিবেন আইনগতভাবে গোল দিবেন বা শপথ পূর্বক কোনো সাক্ষ্য নেওয়া হয়। বিচারিক কার্যক্রম কোর্টে যারা যান জানবেন যে একটা মামলা বদলি হয়, সিআর মামলা বদলি হয় যখন সকল আসামি হাজির হয়। সকল আসামি হাজির হইলে সিআর মামলা কি
আমলি আদালত থেকে বিচারিক আদালতে বদলি হয়ে যায়। আর জিয়ার মামলায় যখন পুলিশ প্রতিবেদন যখন অ্যাকসেপ্ট করে তখন ওই মামলাটা কি হয়ে যায়, বদলি হয়ে যায়। তো বদলি হওয়ার পরে যে আদালতে বদলি হয়ে গেল সেই আদালতে গিয়ে হলো আপনার ডিসচার্জের আবেদন করে, আর চার্জ গঠন আর ডিসচার্জের আবেদনের শুনানি দুইটাই একদিনে হবে। ওইটা হওয়ার পরে যদি আসামিরে অব্যাহতি দিলে তো দিল, না হলে ওই এরপরে চার্জ গঠন বলে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। সে যদি বা যাই বলুক না কেন, যদি চার্জ গঠন হয়ে যায়, চার্জ গঠন হওয়ার পরে হলো সাক্ষ্য গ্রহণ শুরু। আর এই সাক্ষ্য গ্রহণটাই বলে কি বিচার। আর এই সাক্ষ্য গ্রহণের আগ পর্যন্ত একটা আদালত যা যা করলো এতদিন, ওই যে জামিনের আবেদন, রিমান্ড শুনানি, বদলি, যা যা আছে সবকিছুরে কি বলে অনুসন্ধান। আর পুলিশ, হ্যাঁ আচ্ছা জি, সিএস মানে কি রুবেল? পুলিশ প্রতিবেদন আর সিএস কি এক জিনিস? পুলিশ প্রতিবেদন আর সিএস কি এক জিনিস? আচ্ছা সামনে পড়বানি, থাক যাক, আপাতত এটা বুঝেন, থাক সমস্যা নাই। শুনেন তাহলে তানভীর সাহেব বলেন যে তাহলে অনুসন্ধানের সাথে বিচারের পার্থক্য কি বলেন? এই দুইটার পার্থক্য করবে কোনটা সেটা বলেন। প্রিভিয়াস আর সাবসিকুয়েন্ট বলতেছেন যে প্রিভিয়াস এটা পরবর্তী ওইটা, কিন্তু এর মাঝখানের বেড়া কোনটা? চার্জ গঠনের আগ পর্যন্ত হচ্ছে অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে কি বিচার বা জুডিশিয়াল প্রসিডিং। সো আপনাকে যদি পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে যে অনুসন্ধান কার্যক্রম আদালত সম্পাদন করে কখন, চার্জ গঠনের আগে, আর বিচার হয় কখন, চার্জ গঠনের পরে। আচ্ছা আমরা জেনে রাখা ভালো ভাই, জেনে রাখা ভালো। তো দেখেন অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। আর তদন্ত ইনভেস্টিগেশন করে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট নন, 3টে স্টার দেন। বিচার কখনো অনুসন্ধান হিসেবে গণ্য হবে না। এটা আমরা গতদিন এমনিতেই পড়ছি, তারপর আবার একটু ব্যাখ্যা করলাম। এখন আপনাদের মধ্যে কে অনুসন্ধান তদন্ত বিচার বোঝেন না এখনো আছেন কেউ? জনি সাহেব ভাষা বুঝছেন নাকি? জনি সাহেব বলেন যে কোর্টে তো গেছেন, মামলা টামলা তো আছে, কখনো ডিসচার্জের আবেদনের শুনানিতে ছিলেন? আচ্ছা আপনারই ছিল, ধন্যবাদ। এখন আপনার কথা কি শুনছিল? তাহলে আপনার কথা শুনছিল, আবার যে বাদী পক্ষ তার কথাও শুনছিল। তো এটা কি বিচার হবে কিনা বলেন? এটা কি বিচার হিসেবে গণ্য হবে কিনা? এটা বিচার হিসেবে গণ্য হবে না, কারণ এখনো চার্জ গঠন হয়নি। চার্জ গঠনের আগে যা যা করে সবই কি অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে যদি করে সেটা হচ্ছে কি। ধন্যবাদ। সো আমরা সেলফ প্র্যাকটিসে আসি। দেখেন 41-42 থাক মিতা, আগে বোঝেন যে আচ্ছা ঠিক আছে আসবানি, 41-42 আসবানি। এই দেখেন এই সাইলেন্স। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, ফৌজদারি আইনে অন্য কিছু বলা না থাকলে ম্যাজিস্ট্রেট বলতে বোঝাবে কাকে? বিচারিক ম্যাজিস্ট্রেট। ফৌজদারি আইন 5 নাম্বার দেখেন, ফৌজদারি আইনে অন্য কিছু বলা না থাকলে সহকারী দায়রা জজ বলতে বোঝাবে কাকে? যুগ্ম দায়রা জজ। আর যা আছে প্রশ্ন পারবেন। চলে আসে অপরাধের শ্রেণী। অপরাধের শ্রেণী এই জায়গা আসলে পড়ার মতো যা যা আছে আমরা অলরেডি আলোচনা করছি। যদি আপনারা কেউ বলে যে অপরাধ কয় প্রকার, অপরাধের শ্রেণী বিভাগ কয়েকটা দৃষ্টিকোণ থেকে করা যায়। কেমনে? আমি বলতে পারি জামিনযোগ্য, জামিন অযোগ্য, এই যে এক প্রকার। আমি বলতে পারি আমলযোগ্য, আমল অযোগ্য, এই যে এক প্রকার। আমি বলতে পারি আপোষযোগ্য, আপোষ অযোগ্য, এই যে এক প্রকার। সো আবার বলতে পারি যে এইভাবে বলা যায়। সো অপরাধের যদি কেউ বলে যে অপরাধ হচ্ছে 2 প্রকার, এটা সঠিক না। অপরাধের যে কয় প্রকার এটা কোথাও কি বলা নাই। সো আপনি এমনি ভাবে বলতে পারেন যে আমলযোগ্য, আমল অযোগ্য অপরাধ, আপোষযোগ্য, আপোষ অযোগ্য অপরাধ, আর একটা আছে কি জামিনযোগ্য, জামিন অযোগ্য অপরাধ। এবং এই কোন কোন অপরাধ আপোষযোগ্য বা আপোষ অযোগ্য বা জামিনযোগ্য বা জামিন অযোগ্য
বা আমলযোগ্য বা আমল অযোগ্য, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এগুলো কোথায় আছে? দ্বিতীয় তফসিলে। দ্বিতীয় তফসিলের 8টা কলাম জনি সাহেব বলেন। দ্বিতীয় তফসিলে 8টা কলাম, ওমর ফারুক সাহেব বলেন। জি জি, অরেন্ট দিবে, পঞ্চম কলামে ভেরিয়েবল নাকি নন ভেরিয়েবল? জি, ষষ্ঠতে কম্পাউন্ডেবল নাকি নন কম্পাউন্ডেবল? জি, সপ্তম শাস্তি, অষ্টম হলো কে বিচার করবে। ধন্যবাদ। তো এইগুলার এই আমলযোগ্য, আমল অযোগ্য, জামিনযোগ্য, জামিন অযোগ্য, সমন মামলা, ওয়ারেন্ট মামলা, আপোষযোগ্য, আপোষ অযোগ্য, এগুলার পড়তে যাচ্ছিলাম না, এটা আপনারা পড়ে নিয়েন। এই তো আইসে সলিমুল্লাহর কয় প্রকার কোনোদিন আসবে না। যদি যদি আসে তাহলে ওই ব্যাপারটা হয়েছে যে আবালের ঘটনার মতো, আর কি বলবো আমি আর। হ্যাঁ, যদি আসে এরকম আর আসবে না, বুঝতে পারছেন? আবার কয় বাকি 99টা তাকাবো। অপরাধের আর আসলে আপনি ওই জায়গা বুঝতে পারবেন যে অপরাধ তো ওইভাবে যদি বলেন দুই প্রকারের, যদি বলেন আমলযোগ্যতার, এইভাবে আসতে পারে যে আমলযোগ্যতার উপর ভিত্তি করে অপরাধ কয় প্রকার? 2 প্রকার। আপোষযোগ্যতার উপর ভিত্তি করে কয় প্রকার? 2 প্রকার। তারপরে আপনার জামিনযোগ্যতার উপর ভিত্তি করে কয় প্রকার? 2 প্রকার। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আছে যে অপরাধ কয় প্রকার? নাই। যেটা আসতে পারে সেটা হলো, শুনেন, পরীক্ষায় আসবে যে যদি কোনো লেখা থাকে যে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে এটা কি অপরাধ? আমলযোগ্য অপরাধ। আর যদি বলে মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বা শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না বা পারবে না, সেই ক্ষেত্রে এটা কি? আমলযোগ্য অপরাধ। তো এই জায়গায় এটা আর করতে যাচ্ছিলাম না, এটা আপনারা রিডিং পড়ে নিয়েন। সরাসরি চলে আসেন পাবলিক প্রসিকিউটরে, আর বাকিটা রিডিং পড়ে নিয়েন। পাবলিক প্রসিকিউটরে আসেন। পাবলিক প্রসিকিউটর হচ্ছে, সংক্ষেপে বলা হচ্ছে আপনার পিপি। দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে যিনি মামলা পরিচালনা করেন তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর বা পিপি। তো দেখেন যে পাবলিক প্রসিকিউটর বা পিপি, দেখেন সরকার পক্ষে দায়রা আদালতে মামলা পরিচালনা করে সরকারি গোল দিবেন অভিযুক্তা। এই জায়গায় সরকারের চেয়েও যৌক্তিক শব্দ হচ্ছে রাষ্ট্রপক্ষ, বুঝতে পারছেন? যদি কখনো কোনোদিন প্রশ্নে আসে যে পিপি মামলা পরিচালনা করে কোন পক্ষে, অপশনে আছে সরকার পক্ষ, অপশনে আছে রাষ্ট্রপক্ষ, তাহলে উত্তর হবে কি বলেন? রাষ্ট্রপক্ষ। দেখেন তো সরকার পক্ষে দায়রা আদালতে মামলা পরিচালনা করে গোল দিবেন সরকারি অভিযুক্তা বা পাবলিক প্রসিকিউটর, এবং সরকার পক্ষে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পরিচালনা করে একজন পুলিশ পরিদর্শক, যাকে গোল দিবেন কোর্ট ইন্সপেক্টর বলা হয়। কোর্ট সাব ইন্সপেক্টর, আর সিআই বললে কি? কোর্ট ইন্সপেক্টর, বুঝতে পারছেন? সো এই যে ম্যাজিস্ট্রেট আদালতে পরিচালনা করে যে পুলিশ পরিদর্শক, এই কথা কিন্তু ফৌজদারি কার্যবিধির কোন ধারাতে বলা নাই। এটা হলো এই জায়গা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছে যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে কে? পিপি। আর ম্যাজিস্ট্রেট আদালতে কে? তাহলে এসে গেছে নাকি তাহেরির মতো? কোর্ট ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর। জি, দেখেন তাহলে ভাই এখন আমরা দেখি যে পাবলিক প্রসিকিউটরের অর্থ। এ জায়গা চলে আসেন। পাবলিক প্রসিকিউটর অর্থ 4-1-9। পাবলিক প্রসিকিউটর অর্থ হলো ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 492 ধারার অধীন নিয়োগকৃত কোন ব্যক্তি। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করে কত ধারায়? কত ধারায় বলেন? 492। তারপরে দেখেন, বা পাবলিক প্রসিকিউটরের নির্দেশনায় কাজ করছে এমন কোন ব্যক্তি, অর্থাৎ পাবলিক প্রসিকিউটরের নির্দেশনায় যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, তারেও কি হিসেবে গণ্য করা হবে? পাবলিক প্রসিকিউটর। ধরেন গোপালগঞ্জের যিনি পাবলিক প্রসিকিউটর সাহেব, উনি যদি
ট্রিটমেন্টের জন্য কোথাও যায়, হসপিটালে যায়, উনি যারে দায়িত্ব দিয়ে গেছে সেও কি হিসেবে গণ্য হবে? পাবলিক প্রসিকিউটর হিসেবে গণ্য হবে। সো আমরা চলে আসি পাবলিক প্রসিকিউটর নিয়োগ। এখানে চলে আসি, দেখেন পাবলিক প্রসিকিউটর নিয়োগ 492 ধারা, ফৌজদারি কার্যবিধি 492 ধারা পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে, এক নম্বরে দেখেন গোল দিবেন সরকার। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিবে কে? সরকার। বা দেখেন একটা বা আছে, পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে যদি পাবলিক প্রসিকিউটর কি না থাকে, বা মানে উনি অনুপস্থিত আছে, বা কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া না হলে, ধরেন গোপালগঞ্জে কোনো পাবলিক প্রসিকিউটর অনুপস্থিত অথবা নিয়োগ দেওয়া হয় নাই, সেই ক্ষেত্রে গোল দিবেন জেলা ম্যাজিস্ট্রেট। পুলিশ কর্মকর্তার আন্ডারলাইন করবেন, পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয়। এখানে পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয় বলতে বোঝানো হয়েছে মানে মানে অবশ্যই এখানে কোনো বিষয় মানে কোনো পদের কথা বলে নাই, তবে সাধারণত পুলিশ কর্মকর্তা বলতে বোঝানো হয় এমন কোন ব্যক্তিকে যে হচ্ছে কনস্টেবল পদমর্যাদার উপরে, কনস্টেবল পদমর্যাদার কি উপরে। সো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পিপি কে নিয়োগ দেয় কে? সরকার অথবা জেলা ম্যাজিস্ট্রেট। সরকার অথবা কে? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারে কখন? যদি পিপি কি থাকে অনুপস্থিত থাকে, অথবা যদি তাকে কি নিয়োগ দেওয়া না হয়। জেলা ম্যাজিস্ট্রেট কাকে নিয়োগ দিবে? পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয় এমন যে কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তাহলে জেলা মানে পাবলিক প্রসিকিউটরকে প্রথমেই নিয়োগ দিবে কে? সরকার। আর বিশেষ ক্ষেত্রে নিয়োগ দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। এখানে একটু 493 ধারাটা একটু লিখতে হবে, একটু লেখেন, আমি বলি। ধারা 493 লেখেন, পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া, পিপি কোন প্রকার, লেখেন লেখেন যেহেতু ট্রায়াল ক্লাস করতে আসে একটু লেখেন, পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা, আবার বলি, পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন, যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। আবার বলি, পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। আরেকটি আছে, অন্য কোন উকিল তার অধীনে কাজ করবে, অন্য কোন উকিল তার অধীনে কাজ করবে। অন্য কোন উকিল তার অধীনে কাজ করবে। আচ্ছা একটু বুঝেন, আমরা বার কাউন্সিল যখন পড়েছিলাম, বার কাউন্সিলের 26 অনুচ্ছেদে একটা কথা আছে, রাইট অফ প্রি অডিয়েন্স। রাইট অফ প্রি অডিয়েন্স মানে বক্তব্য শুরুর যে অধিকার কার ছিল? অ্যাটর্নি জেনারেল। ওখানে বলা ছিল যে সবার আগে বক্তব্য শুরু করার অধিকার আছে কার? অ্যাটর্নি জেনারেল। সো এখানেও পিপির রাইট অফ প্রি অডিয়েন্স বলছে কত ধারায়? 493 ধারায়। সাধারণত যখন কোনো উকিল কোনো মক্কেলের পক্ষে কাজ করে, মামলা লড়ে, তাকে ওকালতনামার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। কিসের মাধ্যমে বলেন? ওকালতনামা। কিন্তু পিপির কোনো ওকালতনামার দরকার নাই। পিপি কোনো প্রকার ওকালতনামা ছাড়াই যে কোনো ব্যক্তির পক্ষে কি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে পারবেন, অর্থাৎ পিপির কোনো ওকালতনামার দরকার নাই। সেটাই বোঝানো হয়েছে যে কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া, এই শব্দটা দ্বারা বোঝানো হয়েছে কি? ওকালতনামার কথা। ঠিক আছে। আর একটা কথা বললো যে অন্য উকিল, যদি রাষ্ট্রপক্ষে অন্য কোনো উকিল নিয়োগ করা হয়, সে কাজ করবে কার আন্ডারে? পিপির আন্ডারে। ঠিক আছে। তাহলে যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে পিপি
যে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে বা কোনো পক্ষে মামলা পরিচালনা করতে পিপি নিয়োগ করতে কি ওকালতনামা লাগে কিনা? ওকালতনামা লাগবে না। যদি এইভাবে বলে যে পিপি রাইট অফ প্রি অডিয়েন্স আছে কত ধারায়? 493 ধারায়। ধন্যবাদ। না এপিপি কেন? সেটা তারা তো পিপি হচ্ছে, তারা এপিপি হবে কেন? আপনি এখন আমার ভাষা যা আসতেছে গোপালগঞ্জের লোকাল ভাষা দেওয়া লাগবে না, আমি দিতে পারতেছি না। তো এই জায়গা বুঝেন যে অন্য কোনো যে অন্য কোনো উকিল আপনি বুঝতেছেন না। যে ধরেন একটা হত্যা মামলা, বাদী পক্ষে তো পিপি, রাষ্ট্রপক্ষে পিপি আছে, এখন আপনার পিপির মন ভরতেছে না, আপনি আর একজন উকিল রাখছেন, তাহলে সেই উকিলটা আপনার পক্ষে কাজ করবে ঠিক আছে, বাট উনি কার আন্ডারে কাজ করবে? পিপির আন্ডারে, সেই কথা বলছে। আচ্ছা অবশ্যই মানে যদি কপাল খারাপ থাকে পিপি তো পরের কথা, যার কাছে বিচার করতেছেন সেও তো এদিক সেদিক হইতে পারে, সেটা হলো পরের বিষয়। দেখেন ওই বিষয়টা থাক, আপাতত সে স্বাধীনভাবে করতে পারবে, এটা আমরা ধরে নিই। দেখেন এই ভাই, পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে ফলাফল এখানে দেখেন 494 ধারায় বলতেছে, সারমর্ম বলে দিই, পিপি যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করে আসামি পাবে অব্যাহতি ডিসচার্জ, আর পিপি যদি চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করে আসামি পাবে খালাস। এটাই বলছে 494 ধারায়, মনে রাখতে হবে। পিপি যদি কোনো মামলায় চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের আগে, তাহলে আসামি পাবে অব্যাহতি, আর চার্জ গঠনের পরে যদি প্রত্যাহার করে আসামি পাবে কি? খালাস। এখন যারা এখনো বুঝতেছেন না যে অব্যাহতি খালাস কি, এটা আমরা সামনে বুঝবো। অব্যাহতি খালাসের জায়গায় এখনো আসে নাই, ধরে নিলাম আপনি অব্যাহতি খালাস মাত্রই শুনলেন, জীবনে শুনেন নাই। তো অব্যাহতি খালাস সামনে বুঝবো, সমস্যা নাই। জাস্ট আপাতত এটা একটু পড়ি। দেখেন যে ফৌজদারি কার্যবিধি 494 ধারায় পাবলিক প্রসিকিউটর আদালতের আন্ডারলাইন করেন অনুমতি সাপেক্ষে, অবশ্যই মামলা প্রত্যাহার করতে হলে অনুমতি লাগে কার? পাবলিক প্রসিকিউটরের, মানে আদালতের, সরি, রায় ঘোষণার পূর্বে মামলা প্রত্যাহার করতে পারে। তবে দেখেন এই জায়গায় এক আছে না, একটা কাইটে একটা ক লেখেন, ব্র্যাকেটে ক লেখেন, রোমানোরূপে এক আছে না, ওই যে পাবলিক প্রসিকিউটর অভিযোগ গঠনের আগে, এই রোমানোরূপের একটা কেটে কি লিখবেন? ব্র্যাকেটে ক লেখেন, আর দুই কেটে লেখেন রোমানোরূপে খ, মানে বাংলায় খ। হ্যাঁ জি, দেখেন দেখেন তাহলে ভাই আমরা একটু চলে আসি যে পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের আগে, এটা এই তিনটা শব্দ গোল দেন, অভিযোগ গঠনের আগে মানে চার্জ গঠনের আগে, আন্ডারলাইন করেন, মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে গোল দিবেন অব্যাহতি দিতে পারে। চার্জ গঠনের আগে যদি মামলা প্রত্যাহার করে কি হবে? অব্যাহতি। অন্যদিকে পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের পরে, মানে যখন চার্জ গঠন করা হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, এই মুহূর্তে যদি সে মামলা আন্ডারলাইন করেন প্রত্যাহার করে, তাহলে আদালত আসামির কি দিবে? খালাস। গোল দিবেন কি হবে? খালাস। তো এখানে আমরা সামনে গিয়ে পড়বো যে নালিশি মামলার সাথে, নালিশি মামলায় 248 ধারায় এটা যদি প্রত্যাহার করে নালিশকারী, সে চার্জ গঠনের আগে করুক বা পরে করুক, প্রত্যাহার করলে আসামি খালাস। আর পিপি যদি মামলা প্রত্যাহার করে, ওনার ফলাফল দুই প্রকার, চার্জ গঠনের আগে করলে কি অব্যাহতি, পরে করলে খালাস। কিন্তু নালিশি মামলা প্রত্যাহার করলে, হোক সেটা চার্জ গঠনের আগে হোক সেটা চার্জ গঠনের পরে, কি বলেন? খালাস। 248-এ। সো আমরা জেনে রাখা ভালোতে আসবো। জেনে রাখা ভালোর আগে একটু ধারা 495টা একটু লিখতে হবে, একটু 495টা লিখেন, আমি একটু বলি, সব একটু লিখেন। লেখেন ধারা 495, অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে রাষ্ট্রপক্ষে
মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। আচ্ছা একটু বুঝেন, এই এখানে বলতেছে ধরেন একজন একটা মামলায় আইও থাকে, ইনভেস্টিগেটিং অফিসার, উনি যখন তদন্ত কার্যক্রম পরিচালনা করলেন, করার পরে উনি ধরেন বদলি হয়ে গেছে কোথায়, জিআরও অফিসে উনি বদলি হয়ে গেছে। এখন যে মামলা উনি তদন্ত করছে ওই মামলা কখনো উনি রাষ্ট্রপক্ষের কি মামলা পরিচালনা ওনারে দায়িত্ব দেওয়া হবে না। এটাই বলছে কত ধারায়, 495 ধারায়। ধরেন পিপি যদি না থাকে, পিপি না থাকলে ওই যে একটু আগে বললাম না যে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তার নিম্নে নয় কাউকে দায়িত্ব দিতে পারে। তো ধরেন পিপি নাই, একজন পুলিশের দায়িত্ব দিল, পিপির দায়িত্ব। এখন পুলিশ কোন মামলা, ওই পিপির দায়িত্ব যে পুলিশটা পালন করতেছে তিনি কোন মামলা পরিচালনা করবে না, যে মামলা উনি পুলিশ অফিসার হিসেবে কি করেছিলেন, তদন্ত করেছিলেন। ঠিক আছে, এটা আছে কত ধারায়, 495 ধারা। আর বিচারকের ক্ষেত্রে 556 ধারা। কত ধারা, যদি কোনো মামলায় বিচারকের স্বার্থ থাকে তাহলে তিনি সেই মামলা বিচার কার্য করবেন না, এটা বলা আছে কত ধারায়, ফৌজদারি কার্যবিধির 556। জি না, তারা ওই মামলার তদন্ত, তারা তো জিআরওর দায়িত্ব পালন করতেছে। যদি এরকম হয় যে কখনো সে একটা সময় যখন আইও ছিল, যদি কোনো মামলা তদন্ত করছে, দেখা গেল সেই মামলা আবার জিআরও আসলে সে ওইটা পারবে না, তারা দায়িত্ব দেওয়া হবে না। আচ্ছা তাহলে দেখেন আমরা এখানে কয়েকটা ধারা পড়লাম। 492-তে পিপির নিয়োগ, 493-তে পিপি সবার আগে বক্তব্য দিতে পারবে কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া, 493। 494-তে পিপির মামলা প্রত্যাহার, চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে, অব্যাহতি পরে করলে খালাস। আর 495-তে আমরা পড়লাম যে পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না কোন পুলিশ অফিসার, যে অলরেডি যদি ওই মামলার কি করে থাকে, তদন্ত করে থাকে। জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো যে ফৌজদারি কার্যবিধির 492 ধারার অধীন সরকার বা ক্ষেত্রমতে জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়ে থাকে, এটা আমরা জানি। সরকার নিয়োগ দেয় মেইনলি, বা কিছু কিছু ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটও পারে। পরেরটা দেখেন যে ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 265 ক ধারা অনুযায়ী, আমরা সামনে পড়বো। 265 ক ধারা অনুযায়ী দায়রা জজ কোর্টে প্রত্যেক মামলা পাবলিক প্রসিকিউটর দ্বারা পরিচালিত হতে পারে। দায়রা জজ কোর্টে প্রতিটি মামলা পরিচালিত হবে পিপি দ্বারা, এই কথা বলছে কত ধারায়, 265 ক। 265 ক। দেখেন 2023 সালে অনেক কঠিন প্রশ্ন আসছে একটা, যে অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পরে মানে চার্জ গঠনের পরে কি হবে, খালাস। আমাদের এখানে যারা পড়ছে তাদের এটা পারা উচিত, কারণ আমরা তো এর চেয়েও অনেক কঠিন জিনিস করতেছি। অভিযোগ গঠনের আগে করলে, অব্যাহতি পরে করলে খালাস। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা দেখেন যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে কে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, সরকার। কে, সরকার। তো এখানে যে প্রশ্নগুলো আছে, এখানে যদি আমরা 5 নম্বর প্রশ্নটা একটু দেখেন, সেলফ প্র্যাকটিসের 5, যে ক্ষেত্রে কোনো পাবলিক প্রসিকিউটর নেই বা কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে কে, জেলা ম্যাজিস্ট্রেট। আর অভিযোগ গঠনের আগে পরে প্রত্যাহার যা আছে এগুলো তো পারবেন ইনশাল্লাহ। সো আমরা চলে আসি, দেখেন বিনা পরোয়ানায় গ্রেফতার বা অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। বিনা পরোয়ানায় গ্রেফতার, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, যে সকল ক্ষেত্রে
পুরাতন বইতে এখানে একটু কম আছে, নতুন বইতে একটু আপডেট করা হয়েছে। সো যতটুকু আপনাদের পুরাতন বইতে এক্সট্রা লেখা লাগবে আমি বলে দিব। দেখেন, যে সকল ক্ষেত্রে কোন পুলিশ কর্মকর্তা, নতুন বই যাদের আছে একটু গোল দেন, কোন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এবং পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, সেই সকল ক্ষেত্রসমূহ 54 ধারায় উল্লেখ করা হয়েছে। এবং যে সকল ক্ষেত্রে গোল দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবঘুরে বা অপরাধগত দস্যুদের গ্রেফতার করতে পারে বা গ্রেফতারের ব্যবস্থা করতে পারে, সেই সকল ক্ষেত্রসমূহ 55 ধারায়। এবং আমূল অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং নাম ও বাসস্থানের ঠিকানা জানাতে অস্বীকার করেছে এমন ব্যক্তিকে পুলিশ কর্মকর্তা 57 ধারায় গ্রেফতার করতে পারে। আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। বলছে যে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, এই সম্পর্কে বলছে 54, 55, 57। সাথে আরো একটা ধারা লিখবেন 151, 54, 55, 57 আর কত 151। এখন এই ধারাগুলোর মধ্যে 3টা ধারায় পুলিশ কর্মকর্তা গ্রেফতার করতে পারে, আর একটা ধারায় পুলিশ কর্মকর্তাই গ্রেফতার করতেও পারবে, বাট ওই পুলিশ কর্মকর্তাকে হতে হবে থানার ওসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা। না, 55 ধারায়, 54 ধারা, 57 ধারা, 151 ধারা, এই 3টা ধারায় যে কোনো পুলিশ কর্মকর্তা পারবে। পুলিশ কর্মকর্তা মানে একজন সাব ইন্সপেক্টরও গ্রেফতার করতে পারে। কিন্তু 55 ধারায় যে ভবঘুরে বা অভ্যাসগত দস্যুদের গ্রেফতার করতে পারলে সাব ইন্সপেক্টর পারবে না, করতে হবে কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যারা বলে অফিসার ইন চার্জ, উনিই শুধু গ্রেফতার করতে পারবে। কত ধারায়? 55 ধারায়। এখন এই জায়গায় 151 ধারাটা লেখা নাই, 151 ধারাটা আমরা পরে পড়বো। 151 ধারা হলো আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে। আচ্ছা, ওটা পরে বলতেছি, আগে আমরা 54 ধারায় আসি। দেখেন 54 ধারা, যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, হোয়েন পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। 54 ধারা খুবই গুরুত্বপূর্ণ, লিখিততে আসবে, পড়ে ফেলবেন। দেখেন, ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেট আদেশ এবং পরোয়ানা ব্যতীত গোল দিবেন 9 প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। 54 ধারায় কয় প্রকার ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? 9 প্রকার। 54 ধারায় পুলিশ নিম্নলিখিত গোল দিবেন 9টি ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। প্রথম যেটা দেখেন, যে কোনো ব্যক্তিকে যে আমলযোগ্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট, যদি কোনো ব্যক্তি যাকে মনে হচ্ছে পুলিশের কাছে যে সে হচ্ছে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত, তাহলে তাকে পুলিশ কি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আমলযোগ্য অপরাধ মানে কি? যে সকল অপরাধের সাজা কয় বছরের বেশি? 2 বছরের বেশি। পুলিশের কাছে যদি মনে হয় যে দিনেশ সাহেব এই অপরাধ করছে, তাহলে তারে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারে। তারপরে দেখেন, যার বিরুদ্ধে যুক্তিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। পুলিশের কাছে যদি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বা বিশ্বাস পুলিশের যদি থাকে, তাহলেও কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, উক্ত অপরাধের সাথে তার সংশ্লিষ্ট থাকার যুক্তিযুক্ত সন্দেহ থাকলে। সো একের যেটা আপনার গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি মনে রাখবেন আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা। আমলযোগ্য অপরাধের কি? সংশ্লিষ্টতা। তারপরে দেখেন 2 নাম্বার, আন্ডারলাইন করেন, আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট গোল দিবেন ঘর ভাঙার সরঞ্জাম থাকলে, ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং। সলিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওনার কাছে ঘর ভাঙার সরঞ্জাম আছে। সলিমুল্লাহ জিজ্ঞাসা করছে যে আপনি করেন কি? উনি তো শিক্ষানবিশ আইনজীবী, ঘর ভাঙার সরঞ্জাম কেন? কোনো উত্তর দিতে পারে না। তাহলে সলিমুল্লাহরে কি করবে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে পুলিশ। কত ধারায়? 54 ধারায়। আচ্ছা, তারপরে দেখেন, হ্যাঁ বলা, এটা একটু ইন্টেলেকচুয়াল হয়ে যায় আর কি। দেখেন 3 নাম্বারটা দেখেন, এই কার্যবিধির অধীন আরিফ সাহেব আবার জিজ্ঞেস করবে যে স্যার বিল্ডিং ভাঙার সরঞ্জাম হইলে, বলবেন না? দেখেন এই কার্যবিধির অধীন সরকারের আদেশ দ্বারা যাকে গোল দেবেন অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, has been proclaimed as an offender। সরকার যদি কাউকে অপরাধী হিসেবে ঘোষণা করে, তাহলেও পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। ধরেন এরশাদ শিকদার একজন কুখ্যাত লোক ছিল, তারে গ্রেফতার করতে পারে না যদি এরকম হয় যে
তারে সরকার একজন ঘোষণা করলো সে একজন অপরাধী, তারে যেখানেই পাওয়া যাক না কেন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে 1 নম্বরে আমরা পেলাম যে আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকলে, 2 নম্বরে পেলাম ঘর ভাঙার সরঞ্জাম পাইলে, 3 নম্বরে পেলাম যারে সরকার অপরাধী হিসেবে ঘোষণা দিয়েছে। 4 নম্বরে দেখেন যার নিকট চুরির মাল আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ হলে এবং যে উক্ত অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা হলে। একজনের কাছে পুলিশ ধরেন রাস্তায় একজন ব্যক্তির কাছে দামি একটা জিনিস পেলো, যে একটা আইফোন পেলো বা একটা গলায় একটা স্বর্ণের হার পেলো, অ্যাকচুয়ালি তার কাছে ওই জিনিসটা থাকার কথা না, সন্দেহ হচ্ছে, তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এটা পেয়েছো কোথায়, সে যে মালিক বা সে কোথায় পেয়েছে যুক্তিসঙ্গত কোনো যৌক্তিক কোনো কারণ দেখাতে যদি সে না পারে তাহলে ধরে নিবে কি সে এটা চোরাই মাল আছে বলে সন্দেহ করলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 5 নম্বরে দেখেন পুলিশ অফিসারকে তার কার্য সম্পাদনকারী আন্ডারলাইন করেন বাধা দানকারী ব্যক্তি বা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করে অথবা পলায়নের চেষ্টা করে। সো পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় বা পুলিশের আইনসঙ্গত হেফাজত হতে যদি কেউ পলায়ন করে বা পলায়নের চেষ্টা করে, সেই ক্ষেত্রেও তারে কি করা যাবে, বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। পুলিশ একজন লোককে হেফাজতে রাখছে, তারে গ্রেফতার করে নাই, তারে বলছে যে আমার কাছে এসে দাঁড়ান, কথাবার্তা জিজ্ঞাসা করতেছে, গ্রেফতার করে নাই, এই মুহূর্তে সে যদি কি দেয়, দৌড় দেয়, তাহলে তারও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। 6 নম্বরটা দেখেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী ডেজার্টার, ডেজার্টার শব্দটা গোল্ডেন, মানে সশস্ত্র বাহিনী কারে বলে জানেন? 1971 সালে নরমালি এই যে আর্মি, নেভি, এয়ারফোর্স এই 3 বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী গঠন করা হয়। সশস্ত্র বাহিনী হচ্ছে যার কাছে কি আছে, অস্ত্র আছে। তো সশস্ত্র বাহিনীর সাথে মাঝে মাঝে তারা ওই আপনার আনসার, ভিডিপি এরাও মাঝে মাঝে দায়িত্ব পালন করে আর কি। তো না, এরা সশস্ত্র বাহিনী না। সো বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে পলায়নকারীরা কি বলে, ডেজার্টার। যদি কেউ পলায় আসে তাহলে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গতভাবে কি সন্দেহ করা হলে তাকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। 7 নম্বরে দেখেন বাংলাদেশের বাইরে, আন্ডারলাইন করবেন, বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে। কিছুদিন আগে এমপি আনার সাহেবকে হত্যা করছে একজন ওই যে জিহাদ নামের একজন ব্যক্তি, কসাই। তো সে তো ডেফিনেটলি বাংলাদেশের নাগরিক, কিন্তু হত্যাকাণ্ডটা সংগঠিত করছে কোথায়, কলকাতায়। তো তাকে যখন বাংলাদেশে পাওয়া যাবে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে, কারণ সে একটা কি অপরাধ করেছে, আমলযোগ্য অপরাধ। তারপরে দেখেন মুক্তিপ্রাপ্ত আসামি, আন্ডারলাইন করবেন 565(3) ধারা ভঙ্গ করলে। 565(3) আসলে আছে কি, 565(3) আছে যে যদি কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হয় তখন ওই সে তার বাসস্থান সম্পর্কে আদালতকে অবগত করবে, মানে সে কোথায় গেল, চেঞ্জ করলো কিনা, এটা অবশ্যই আদালতকে কি জানাবে। যদি সে আদালতকে না জানাইয়া এক জায়গা থেকে আর এক জায়গায় যায় তাহলেও তাকে সে 565(3) ধারার শর্ত যদি ভঙ্গ করে তখনও তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। সবশেষে 9 নম্বর যেটা দেখেন, যাকে গ্রেফতারের জন্য পুলিশ অফিসারের নিকট অনুরোধ করা হয়েছে। যদি কোনো পুলিশ অফিসারকে অন্য কোনো পুলিশ অফিসার বা অন্য কেউ যদি অনুরোধ করে অন্য কোনো মামলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও তাকে বিনা পরোয়ানায় কি করা যাবে বলেন, গ্রেফতার করা যাবে। সো এই 9টা আপনি আপনার সিরিয়ালি মনে রাখার দরকার নাই, আপনি মোটামুটি মনে রাখতে বললেই হবে। আমলযোগ্য অপরাধ করলে, তারপরে আপনার ঘর ভাঙার সরঞ্জাম পাইলে, ঘোষিত অপরাধী, চোরাই মাল পাইলে, তারপরে সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী, বাংলাদেশের বাইরে আমলযোগ্য অপরাধ করলে, 565(3) ভঙ্গ করলে, পুলিশের হেফাজতে পলায়ন করলে, পুলিশের কাছে যাকে কি করা হয়েছে, গ্রেফতারের জন্য কি করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। ভয় পাইন না আবার, দেখেন। তো জেনে রাখা ভালোটা দেখেন, জেনে রাখা ভালো যে 46 ধারায় বলা হয়েছে গ্রেফতারের সময়, আন্ডারলাইন করবেন, গ্রেফতারের সময় যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত নয় তার মৃত্যু ঘটাতে কোনো অধিকার পুলিশকে দেওয়া হয়নি। 46 ধারা আমরা আগেই পড়ছি যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মামলার আসামি যদি হয় সেক্ষেত্রে কি করা যাবে। আচ্ছা, এখন আর একটা জিনিস খেয়াল করেন, 54 ধারায় 9টা ক্ষেত্রে যে গ্রেফতার করবে, কে করতে পারে গ্রেফতার,
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না পুলিশ কর্মকর্তা? পুলিশ কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতেও পারে, আবার নাও পারে। 1 নাম্বার দেখেন, 1 নাম্বার প্রশ্ন 2023 সালে এসেছিল যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে ড্যাশ কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। এই জায়গায় অপশন আছে 7 বছর, যে কোনো, যাবজ্জীবন, 10 বছর। কি হবে? যাবজ্জীবন। ঠিক আছে, এটা না, এটা 23 সালে আসছে, পরেরটা মিলবে। পরেরটাও মিলবে না। যে 54 ধারার বিধান মতে কয়টি কারণে পুলিশ একজন ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করে? কয়টা? 9টা। আর গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে কত ধারায়? 54 ধারায়। ঠিক আছে। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? পুলিশ কর্মকর্তাকে। একটু লিখে রাখবেন পুরাতন বইতে যে 54 ধারায় গ্রেফতার করতে পারে পুলিশ কর্মকর্তা। একটা প্রশ্ন আছে লাস্টের দিকে সেলফ প্র্যাকটিসে, যে গ্রাম প্রধান নিয়োগ দিতে পারে কে? গ্রাম প্রধান নিয়োগ দিতে পারে কে? দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট 45 ধারায়। কত ধারায়? 45 ধারায় বলা হয়েছে গ্রাম প্রধানকে নিয়োগ দেবে জেলা ম্যাজিস্ট্রেট, এবং পুলিশ গ্রেফতার করে আসামির দেহ তল্লাশি করবে কত ধারায়? 51 ধারায়। 51 ধারায়। সো নামাজের বিরতি, নামাজ শেষে আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। তো ধারা 55 দেখেন, ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার। আপনাদের পুরাতন বইতে এটা নাই, এমনি জাস্ট লিখে দিছিলাম যে ভবঘুরে বা অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার। এটা হচ্ছে আপনার 55 ধারায় অ্যারেস্ট অফ ভেগাবন্ডস, হ্যাবিচুয়াল রবার্স এটসেট্রা। দেখেন 55 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে। 55 ধারায় গ্রেফতারের ক্ষমতা শুধুমাত্র গোল দিতে হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। সো 55 ধারা মানেই এই ক্ষমতাটা গ্রেফতার করতে পারে শুধুমাত্র কে? ওসি। কিন্তু 54 হতে পারে কে? পুলিশ কর্মকর্তা। দেখেন, তিনি নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করানোর ব্যবস্থা করতে পারে। 55 ধারায় গোল দিবেন 3 শ্রেণীর ব্যক্তির উল্লেখ করা আছে। কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নলিখিত 3 শ্রেণীর ব্যক্তিদের গ্রেফতার করতে পারে। সো পুরাতন বই যাদের, তারা লিখবেন যে 55 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 শ্রেণীর ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। কয় শ্রেণী? 3 শ্রেণী। আচ্ছা, 3 শ্রেণী কে কে সেটা যদি আমরা একটু দেখি, প্রথমে যেটা, সেটা হলো যে এইরূপ থানার এলাকার মধ্যে কোনো ব্যক্তি নিজের উপস্থিতি গোপন করার জন্য সাবধানতা গ্রহণ করেছে, যার ফলে, যে না লেখার দরকার নাই, আপনি শুনেন, যেটা লেখার দরকার আমি বলবো, শুধু লিখেন যে 55 ধারায় গ্রেফতার করে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কয় শ্রেণীর? 3 শ্রেণী। এই 3 শ্রেণী একটু শুনেন আগে। যার কোনো ব্যক্তি নিজের উপস্থিতি গোপন করার জন্য সাবধানতা গ্রহণ করেছে, যার ফলে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করা যেতে পারে যে কোনো আমলযোগ্য অপরাধ করতে এইরূপ সাবধানতা গ্রহণ করেছে। অর্থাৎ যদি কোনো এলাকায় কোনো ব্যক্তি তার উপস্থিতি কি করে? গোপন করে, তাহলে তাকে গ্রেফতার করতে পারে কত ধারায়? 55 ধারায়। আচ্ছা, তারপরটা দেখেন, তাহলে আপনি এই জায়গায় একটু স্টার দিয়ে লিখতে পারেন যদি কেউ উপস্থিতি কি করে? গোপন করে। 1 নাম্বার। তিনটা শ্রেণী না, একটা হলো কি, যদি কেউ উপস্থিতি কি করে? গোপন করে। পরেরটা দেখেন, লেখেন পরে, আগে বলি। এরূপ থানার এলাকার মধ্যে কোনো প্রকাশ্য জীবিকা নেই এমন কোন ব্যক্তিকে, বা নিজের সম্পর্কে কোনো সন্তোষজনক বিবরণ দিতে পারে না এমন কোন ব্যক্তিকে। পুলিশ এসে বলতেছে যে তুমি কি করো, তার সংসার চলতেছে, সব ঠিকঠাক ভাবে আছে, কিন্তু সে কি করে পুলিশে কিছু বলতে পারে না, তাহলে তারও কি করবে? গ্রেফতার করবে কত ধারায়? 55 ধারায়। সো এটা লেখেন, যার মানে জীবিকার সন্তোষজনক বিবরণ দিতে পারে না। হ্যাঁ, পেশার বা জীবিকার সন্তোষজনক বিবরণ দিতে পারে না। আচ্ছা, তারপরেরটা দেখেন, অভ্যাসগতভাবে ডাকাত, গৃহভঙ্গকারী অথবা চোর বলে পরিচিত, চোরাই বলে জেনে অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করার দুর্নাম আছে এমন কোন ব্যক্তিকে, অথবা অভ্যাসগতভাবে বলপূর্বক আদায় করে বলে পরিচিত, অভ্যাসগত বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে অন্যকে আঘাতের ভয়ভীতি প্রদর্শন করে বা করার চেষ্টা করে এমন ব্যক্তিকে গ্রেফতার করতে
পারে। এই জায়গায় আরেকটা জিনিস অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো উচিত, যারা অন্য কোনো রাজনৈতিক দল করে, যারা ক্ষমতায় আছে তারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল করে, 55 ধারা এই যে অভ্যাসগত ডাকাত, গৃহভঙ্গকারী, চোর বলে পরিচিত, এগুলোর সাথে এটি ঢোকানো উচিত। জি ও রোমা লিখতে গেছে, দেখেন তাহলে আমার তিনটা হচ্ছে যে উপস্থিতি গোপন, প্রকাশ্য জীবিকা নাই, আর একটা হলো অভ্যাসগত চোর ডাকাত, শেষ। আচ্ছা, তাহলে আমরা যদি 1 নাম্বার প্রশ্নটা দেখি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কত ধারায় ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারে? 55 ধারায়। এবং 54-55 ধারার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো 54 ধারায় গ্রেফতার করতে পারে পুলিশ কর্মকর্তা, আর 55 ধারায় পারে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 54 ধারায় কয় শ্রেণী? 9। 55 ধারায় কত? 3। জি ধন্যবাদ। আমরা 57 ধারায় চলে আসি, দেখেন ধারা 57। নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি, রিফিউজাল টু গিভ নেম এন্ড রেসিডেন্স। পুলিশের সামনে কেউ একটা আমলযোগ্য অপরাধ করেছে, এখন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ তো বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, পুলিশের অনুমতি লাগবে কার? ম্যাজিস্ট্রেটের। এখন পুলিশ তো গ্রেফতার তারে করতে পারতেছে না, কিন্তু পুলিশ তারে নাম ধাম জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, সে বলে না, বা বললেও পুলিশের কাছে মনে হয়েছে কি মিথ্যা, তার তখন তারা গ্রেফতার করতে পারবে। তাহলে পরীক্ষা যদি আসে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রেও পুলিশ কর্মকর্তা গ্রেফতার করতে পারে কত ধারায়? 57 ধারায়, যদি সে মিথ্যা নাম ঠিকানা দেয়। দেখেন, সো আমলযোগ্য অপরাধ করেছে বা এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গোল দিবেন 57 ধারায়, গোল দিবেন পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 57 ধারায় পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি ব্যক্তি কোন আমলযোগ্য অপরাধ করে বা করার জন্য গোল দিবেন অভিযুক্ত হয়, করে বা করার জন্য অভিযুক্ত হয়, পুলিশ অফিসারের দাবি ক্রমে নিজের নাম বা বাসস্থান জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে। পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করছে, সে অস্বীকার বলতেছে যে না আমি নাম ঠিকানা বলবো না, বা এইরূপ নাম বা বাসস্থানের কথা প্রকাশ করে যা উক্ত অফিসার যুক্তিসঙ্গতভাবে মিথ্যা বলে মনে করে। দুইটা জিনিস, যে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করছে সে বলে না, সে বলছে কিন্তু কি মিথ্যা। তাহলে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা গ্রেফতার করে কত ধারায়? 57 ধারায়। ওমর ফারুক বলেন। না, ওসি শুধুমাত্র একটা ক্ষেত্রেই 55, আর বাকি সব ক্ষেত্রে কি পুলিশ কর্মকর্তা। 54তেও পুলিশ কর্মকর্তা, 57তেও পুলিশ কর্মকর্তা, 55তে শুধুমাত্র কে? ওসি। ভারতীয় নাগরিকদের হ্যাঁ ধরতে পারে, জি নাম ঠিকানা না দিতে পারলেই তো তারে ধরবে। দেখেন 59 ধারা, দেখেন বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতার, এরূপ গ্রেফতারের পরবর্তী কার্যপদ্ধতি। বেসরকারি ব্যক্তি মানে পুলিশ যেরকম গ্রেফতার করতে পারে, আমার আপনারও অধিকার আছে কাউরে গ্রেফতার করার, আমার আপনার অধিকারটা দিছে কত ধারায়? 59 ধারায়। দেখেন, তবে এখানে একটা কথা আছে, পুলিশ গ্রেফতার করতে বাধ্য, আমি গ্রেফতার করতে বাধ্য না। আমার হলো আইন সমর্থন দিছে, মানে আমি ইচ্ছা করলে গ্রেফতার করতে পারি, কিন্তু পুলিশ গ্রেফতার করতে কাকে কি বাধ্য। দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 59 ধারায় আন্ডারলাইন করবেন, বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারের ক্ষমতা আলোচনা করা হয়েছে। 59 ধারায় একজন বেসরকারি ব্যক্তি মানে হচ্ছে প্রাইভেট পার্সন, গোল দিবেন 2 শ্রেণীর ব্যক্তিকে, গোল দিবেন 2 শ্রেণীর ব্যক্তিকে। যাদের পুরাতন বই লিখবেন যে 59 ধারায় বেসরকারি ব্যক্তি গ্রেফতার করতে পারে কয় শ্রেণীর ব্যক্তিকে? 2 শ্রেণী। 2 শ্রেণী হচ্ছে কে কে? দেখেন, 1 অজামিনযোগ্য বা আমলযোগ্য অপরাধ করেছে মর্মে প্রতীয়মান হয়, অর্থাৎ আমার আপনার সামনে যদি কেউ জামিন অযোগ্য এবং আমলযোগ্য অপরাধ করে, কি কি হতে হবে? আমলযোগ্য এবং জামিন অযোগ্য হয়, কোন অপরাধ করে, তাহলে তাকে আমি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবো, মানে পুলিশ অফিসারে লাগবে না, আমি তাকে ধরে নিয়ে থানায় নিয়ে যেতে পারবো।
অথবা দেখেন অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, যাকে অপরাধী বলে ঘোষণা দেওয়া হয়েছে তাকেও একজন সাধারণ ব্যক্তি গ্রেফতার করতে পারে। কত ধারায়? 59 ধারায়। হ্যাঁ জি, দেখেন আবার ভালো করে ধরে নিয়ে যায় না। দেখেন এমন গ্রেফতারকৃত ব্যক্তিকে কোন প্রকার, আন্ডারলাইন করবেন, অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া, উইদাউট আননেসেসারি ডিলে পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করবে। এখন গ্রেফতার করে আপনার বাসায় নিয়ে গেলে হবে না, হাজির করতে হবে কার কাছে? পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করবে, অথবা দেখেন পুলিশ কর্মকর্তার অনুপস্থিতিতে তাকে নিকটস্থ থানার হেফাজতে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। তাহলে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে যে একজন সাধারণ ব্যক্তি গ্রেফতারের ক্ষমতা আছে কত ধারায়? 59। কয়েক শ্রেণীর ব্যক্তি? যদি সে জামিন অযোগ্য বা আমলযোগ্য অপরাধ করে অথবা যাকে অপরাধী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, এবং গ্রেফতারে করার পর বাসায় নিয়ে যাবে নাকি নিকটস্থ পুলিশ কর্মকর্তার কাছে হাজির করবে। এটা হলো কত ধারায়? 59 ধারায়। তাহলে আমরা একটি বিগত বছরের প্রশ্ন যদি দেখি, 2023 সালে এখান থেকে প্রশ্ন আসছে যে বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন যদি অপর ব্যক্তিটি জামিন অযোগ্য আমলযোগ্য অপরাধ করে। জামিন অযোগ্য বা না, জামিন অযোগ্য ও আমলযোগ্য, মানে দুইটাই হইতে হবে, আমলযোগ্য হতে হবে সেই সাথে কি জামিন অযোগ্য হতে হবে। বা হলে কি বুঝাইতো? যে কোনো একটা, যে কোনো একটা। আচ্ছা, এখন আমরা দেখেন নতুন বইতে একটা বিধান আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার, 64 এবং 65 ধারা। এটা একটু পড়বো। ম্যাজিস্ট্রেট কাউকে সরাসরি গ্রেফতার করতে পারে। এতক্ষণ তো গ্রেফতার করলাম পুলিশ গ্রেফতার করে, সাধারণ ব্যক্তি গ্রেফতার করে। এখন ম্যাজিস্ট্রেটও সরাসরি গ্রেফতার করতে পারে 64 ধারায় আর কত ধারায়? 65 ধারায়। দেখেন, আচ্ছা না দেখলে শুনেন আগে, তারপরে লিখেন। তাহলে লিখবেন যে ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার 64 আর কত? 65। দেখেন 64 ও 65 ধারায় যে কোনো ম্যাজিস্ট্রেট, তাহলে মাসুদের জায়গা জানলেন, 64 ও 65 ধারায় যে কোনো ম্যাজিস্ট্রেট, দ্যাট মিন্স জুডিশিয়াল অর এক্সিকিউটিভ, নির্বাহী ও জুডিশিয়াল কর্তৃক গ্রেফতারের বিধান আলোচনা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেফতার করেছে এমন কোন ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, 64 ধারায় ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারে। 64 ধারায় বলতেছে যে যদি কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ করে, সেটা আমলযোগ্য হোক অথবা আমল অযোগ্য, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে গ্রেফতার করতে পারে কত ধারায়? 64 ধারায়। আবারও শুনেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, কি অপরাধ? যে কোনো অপরাধ করলেই ম্যাজিস্ট্রেট তাকে স্বয়ং গ্রেফতার করতে পারে কত ধারায়? 64 ধারায়। 65 ধারায় দেখেন, অন্যদিকে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে যে ব্যক্তিকে গ্রেফতার করতে ক্ষমতাবান, উক্ত ব্যক্তিকে 65 ধারায় নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করার নির্দেশ দিতে পারে। আপনি একা একা পড়লে মনে হবে যে 64 আর 65 তো একই মনে হচ্ছে, পার্থক্য তো দেখি না। পার্থক্য আছে। 64 হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে স্বয়ং অপরাধটা করছে, এটা হলো 64। আর অপরাধ যদি এর আগে করে ফেলে তখন ম্যাজিস্ট্রেটও তাকে গ্রেফতার, যে কাজটা পুলিশ করে, ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করার পরে ম্যাজিস্ট্রেট যদি ওয়ারেন্ট দেয়, গ্রেফতার করে কে? পুলিশ। ওই গ্রেফতারটা স্বয়ং ম্যাজিস্ট্রেট গিয়েও করতে পারে। এটাই কত? 65। লিখে নেন আগে, বোঝেন। শোনেন, আপনি লিখবেন যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করলে গ্রেফতার করবে 64 ধারায়, আর ম্যাজিস্ট্রেট অন্যান্য ক্ষেত্রে গ্রেফতার করতে পারে 65 ধারায়। এটা লিখবেন, অন্যান্য ক্ষেত্রে গ্রেফতার করতে পারে কত ধারায়? 65 ধারায়। মানে উপস্থিতিতে করে নাই, আগে যদি অপরাধটা করে তাহলে গ্রেফতার করবে কত ধারায়? 65 ধারায়। যেরকম যে 190 ধারায় যদি আপনি যখন কোন নালিশি মামলা দায়ের করা হয়, ম্যাজিস্ট্রেট আমলে নেয় 190 ধারায়, আর 190 ধারায় আমলে নেওয়া মানে 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। ওয়ারেন্ট যদি দেয়, গ্রেফতার করে গিয়ে কে করে? পুলিশ করে। তা পুলিশ না করে ওই গ্রেফতারটা সরাসরি কে করতে পারে? ম্যাজিস্ট্রেটও নিজে যায় করতে পারে। এটাই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিছে কত ধারায়? 65 ধারায়। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি অপরাধ করে সেই ক্ষেত্রে গ্রেফতার করবে কত ধারায়? 64 ধারায়। তাহলে আরিফ সাহেব
64 65 মধ্যে কি পার্থক্য পাইলেন? স্যার একদম সিম্পল একটা পার্থক্য, সেটা হলো যে আমরা ম্যাজিস্ট্রেট কিন্তু সবাই চিনি স্যার, ও ডিসি অফিসে বসে, হ্যাঁ ও ডিসি আমরা নির্বাহী করি, আপনারা করে এটা কি শুধু নির্বাহীর কথা বলছে? সকল ম্যাজিস্ট্রেটের সামনে যদি কেউ অপরাধ করে, কত ফুট সামনে? তার সামনে মানে ম্যাজিস্ট্রেট হাতে নাগালে পাবে এরকম সামনে স্যার। আচ্ছা জি বলেন। যদি এই উপস্থিতিতে যদি কেউ তার সামনে যে কোনো অপরাধ করে আমলযোগ্য এবং আমলযোগ্য, হ্যাঁ, তাহলে ম্যাজিস্ট্রেট সরাসরি তাকে গ্রেফতার করতে পারে। আর জি। ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে যদি আগে পরে অপরাধ করে থাকে ম্যাজিস্ট্রেট জানতে পারে, তাহলে তাকে গ্রেফতার করতে ওনার কথাটার ব্যাখ্যা দিই। উনি বলতেছে যে এতদিন শুনছি পুলিশ অফিসার গ্রেফতার করেছে, এখন কেমন শুনতেছি ম্যাজিস্ট্রেট গ্রেফতার করবে। আচ্ছা ধরেন, শুনেন, ধরেন ম্যাজিস্ট্রেটের সামনে যদি যে কেউ কোনো অপরাধ করে, একজন আর একজনের যদি গালি দেয়, বাজে কথা বললো, তা নরমালি পুলিশের সামনে যদি কেউ গালি দেয়, পুলিশের গ্রেফতার করার ক্ষমতা নাই। পুলিশের কারণ গালি দেওয়াটা মানহানি, এটা হলো নন কগনিজেবল অফেন্স। অনুমতি লাগবে কার? ম্যাজিস্ট্রেটের, তারপরে সে গ্রেফতার করবে। কিন্তু ম্যাজিস্ট্রেট যদি স্বয়ং ওই জায়গা থাকে, উনি গ্রেফতার করতে পারবে। এখন গ্রেফতার করা মানে এই না যে ম্যাজিস্ট্রেট যাইয়ে তার হাত দড়ি দিয়ে বাঁধবে। ম্যাজিস্ট্রেট যদি ওনার সাথে কোনো পুলিশ যদি নাও থাকে, উনি জনসাধারণে বলবে যে অমুকরে গ্রেফতার করেন, এবং জনসাধারণে বললে জনসাধারণ গ্রেফতার করতে বাধ্য। কত দ্বারায়? 42 দ্বারায়। বুঝতে পারছেন? আচ্ছা, পরের ব্যাখ্যা দিই। এটার ব্যাখ্যা দিলাম ধরেন 64। 65 কখন হয়? জাস্টিস অফ দা পিসের ক্ষমতা কি? জাস্টিস অফ দা পিস মানে যে কোনো সময় কোন ডিসিশন নিতে পারে। ধরেন গোপালগঞ্জের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি খোঁজ পাইলেন যে মধুমতি নদীতে অবৈধভাবে বালি কাটতেছে, যে কোনো মারফত খোঁজ পাইলেন, কিন্তু ওনার বরাবর কেউ কোনো মামলা কি দায়ের করে নাই, কিন্তু উনি কিন্তু স্বপ্রণোদিত হয়েই এই বিষয়টা আমলে নিতে পারে। যেহেতু ঘটনা ঘটে গেছে, উনি আমরা সামনে পড়বো 190 গ ধারায় উনি অপরাধ আমলে নিতে পারে। উনি ওই জায়গায় গিয়ে পুলিশকে সাথে নিয়ে গিয়ে ওই মুহূর্তেই তারা কি করতে পারে? গ্রেফতার করার ক্ষমতা আছে। কারণ আমলে নেওয়া মানেই ওয়ারেন্ট জারি করা। কত ধারায়? 204 ধারায় ওয়ারেন্ট বা সমন। ওয়ারেন্ট ইস্যু করলে ওই মুহূর্তেই গ্রেফতার করতে পারে, ম্যাজিস্ট্রেট সাথে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসতে পারে। কত ধারায়? 65 ধারায়। বুঝতে পারছেন? এটা জাস্ট একটা বিশেষ ক্ষমতা ম্যাজিস্ট্রেটের। তার মানে এই না যে পুলিশ পাঠাবে ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করতে, যে আপনি ওয়ারেন্ট দেন, আপনি যে গ্রেফতার করেন, আমরা পারবো না, তার মানে এই না। এটা তার একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। ঠিক আছে? এই ধারার প্রয়োগগুলো কম, এই আমরা জানলাম বিষয়টা আছে। এই পাওয়ারে সমস্যা সচরাচর আপনি কি দেন? সচরাচর একজন দেওয়ানি প্র্যাকটিস করে একজন সিনিয়র অ্যাডভোকেটে যায় বলবেন যে এই এক জীবনে আপনি প্রত্যার্পণ কয়টা করছেন? তার সচরাচরের কথা তো এই জায়গা আসবে না। আইনে তো যা আছে, আইনে যা স্ট্রিক্টলি বলা আছে তাই আপনি পালন করতেছেন না, আবার এই দেখাচ্ছেন। আইনে বিধান আছে, আপনি জেনে রাখেন। আসেন দেখেন, জানার কোনো শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত জানবেন। দেখেন, এই আপনারে আমি একটা ওই কেস রেফারেন্স দিবনি, যে ওই জায়গায় একজন বিচারপতিরে ওই জায়গায় সার্জেন্ট দিছিল না, বনানী মোড়ে, কাকলি মোড়ে দেয় নাই, সেলুট দেয় নাই। এই কারণে ওই আপনার আইজিপির চাকরি চলে গেছিল। যে সেলুট, সে বিচার ওই যে সার্জেন্ট যে ছিল, তার মানে ইগো কাজ করছে যে ওনার আমি সেলুট দিতে যাবো কেন। এরপরে ওই যে বিশাল কাহিনী আছে, তারা শোকজ করলো, আসলো না, এই মারফত পরবর্তীতে আইজিপির চাকরি চলে গেছে। এখন আইনের ডেফিনেটলি আপনার তো প্রয়োগ জানতে হবে। আইনের তো একজন আইনজীবী, আমাদের দেশে মনে হচ্ছে যে আইন পড়া সবচেয়ে সোজা, যার নাই কোনো গতি সে করে ওকালতি। এখন আর কিন্তু এই কথা সাজবে না। এখন উকিল হইতে কিন্তু আপনার এই যে আরিফ সাহেব ভালো বলছে যে যার আছে পড়ার গতি সে করবে ওকালতি। দেখেন দেখেন, আচ্ছা আপনারা একটা জিনিস দেখেন, আমরা গতদিন একটা জিনিস, আইনজীবীরা মানে যখন আইন প্রণেতারা আইন প্রণয়ন করছে,
তাদের যে চিন্তা শক্তি কি পর্যায়ে ছিল, আমি দেখেন গতদিন আমরা একটা জিনিস পড়ছিলাম 29 গয়ের লাস্টে, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে ওখানে বলা ছিল যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। তো আমি ওই জায়গায় বলছিলাম যে এত কথা বলার কাম কি, সরাসরি বললেই তো হতো যে 10 বছরের নিচে কারাদণ্ডের, এটা বলছিলাম। কিন্তু তারা কেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের কথা উল্লেখ করলো জানেন? আপনাকে বলতে পারবেন? কারণ মৃত্যুদণ্ড একটা আলাদা সাজা, যাবজ্জীবন কারাদণ্ড একটা কি আলাদা সাজা। যদি ওই জায়গায় যদি শুধু এইভাবে উল্লেখ করতো যে 10 বছরের নিচের কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারবে, কিন্তু মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের কথা ওই জায়গা বলে নাই, তার মানে বোঝা যেত ওরা মৃত্যুদণ্ড বিচার করতে পারবে। বুঝতে পারছেন? এই কারণে বলছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের নিচে কারাদণ্ড পারবে না। এখন আপনার কাছে মনে হইতে পারে সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ড, 10 বছর যদি নিচে বলে তাই মৃত্যুদণ্ড তো এমনি আসে না, এমনি আসে না। আমরা যখন দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধিতে সাজা কয় প্রকার? 5 প্রকার, 53 ধারায়। সবার উপরে মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে কি কারাদণ্ড। তাহলে কারাদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড এক জিনিস না, বা মৃত্যুদণ্ড কি এক জিনিস না। এই কারণে ওই কথা বলছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করতে পারবে। এখন বুঝছেন যে কেন বলছে যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড উল্লেখ করছে। সো আইন হচ্ছে অনেক জটিল জিনিস। এটা দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে? কত ধারায়? আচ্ছা, এই জায়গা যদি বলতো ক্ষমতা বলে, গোল দেবেন ক্ষমতা বলে। যদি এখানে বলতো যে ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ সংঘটিত হলে গ্রেফতার করতে পারে, তাহলে হতো কত? 64। আর যদি বলে ক্ষমতা বলে, তাহলে ধরে নেবে কত? 65। পার্থক্য বুঝতেন? 2023 সালে প্রশ্ন আসছে, বিগত বছরের প্রশ্ন, নতুন বইতে। আচ্ছা, না মিললে সমস্যা নাই, জাস্ট বুঝে রাখেন যে ক্ষমতাবান হইলে গ্রেফতার করতে পারে ম্যাজিস্ট্রেট কত ধারায়। আর যদি বলি ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ করছে, তাহলে কত ধারায়? আশা করি বুঝতে পারছেন। এখানে আরেকটা ধারা লেখেন, 151 ধারা দিয়ে লেখেন আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। লেখেন 151 ধারা অনুসারে, 151 ধারা অনুসারে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা একটা উদাহরণ দেন মাসুদ। রাস্তার পাশে মাইল থাকে, সরকারি বিভিন্ন সম্পত্তি থাকে, সেগুলা যদি অনেক মানুষ নষ্ট করে বা চুরি করে নিয়ে যেতে যায়, এইগুলা পুলিশের সম্পত্তি করলে তিনি ওই লোককে গ্রেফতার করতে পারে। এই 151 ধারা বলতে পারেন, অথবা এইভাবে বলেন যে গ্রামবাসী, 2 গ্রামবাসী জড়ো হয়েছে, মারামারি লাগাবে, লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা আমরা কাজে কই নাকি, ঢংঘর্ষ করেন না আবার কেউ। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে তাদেরকে গ্রেফতার না করলে মারামারি লেগেই যাবে, তাহলে কি করা যাবে? গ্রেফতার করা যাবে। কত ধারায়? 151 ধারায়। কত ধারায়? 151 ধারায়। আচ্ছা, তাহলে আমরা দেখেন 54 ধারায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কয়টা ক্ষেত্রে? 9টা ক্ষেত্রে। কে গ্রেফতার করতে পারে? পুলিশ কর্মকর্তা। 55 ধারায় অভ্যাসগত দস্যু বা ভবঘুরে, 55 ধারায় কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। কে পারে? ভারপ্রাপ্ত কর্মকর্তা। 57 ধারা একটা এক্সেপশনাল, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে কে গ্রেফতার করতে পারে? পুলিশ কর্মকর্তা। কয়টা ক্ষেত্রে? ওটার ক্ষেত্র মনে রাখেন না যে নাম ঠিকানায় দেয় না, এটা মনে রাখেন। 151 ধারায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করতে পারে কে? পুলিশ কর্মকর্তা। আর পড়লাম যে
একজন সাধারণ ব্যক্তিও গ্রেফতার করতে পারে। কত ধারায়? 59 ধারায়। কয় শ্রেণী? 2 শ্রেণী। ধন্যবাদ। সো এখানে আমরা একটু জেনে রাখা ভালো, যদি দেখি দেখেন যে 55 ধারায় বিনা পরোয়ানায় ভবঘুরে বা অভ্যাসগত দস্যু প্রভৃতিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারে বা গ্রেফতারের ব্যবস্থা করতে পারে। 55 ধারায় 3 শ্রেণীর বলাই আছে। আচ্ছা, এই জায়গায় যা যা আছে মোটামুটি পারবেন। আমরা একটু চলে আসি, এখানে আরেকটা ধারা আছে 60 ধারা। একটু যদি লেখেন, আপনাদের পুরাতন বইতে প্রশ্ন আছে হয়তো বা কোন জায়গায় যেন একটা প্রশ্ন আছে, বাট একটু 60 ধারা আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু 60 ধারাটা পড়ি, দেখেন। পরোয়ানা ব্যতীত গ্রেফতার করেছে এমন কোন ব্যক্তিকে পুলিশ অপ্রয়োজনীয় বিলম্ব ব্যতীত উক্ত মামলার বিষয়ে এখতিয়ার আছে এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবে বা প্রেরণ করবে। 60 ধারায় বলতেছে এই যে যারে আপনি 54, 55, 57 ধারায় গ্রেফতার করলেন, তারে নিয়ে যেতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সহজ কথা। কত ধারায় বলছে? 60 ধারায়। লেখেন, লেখা তো আছে, যে প্রশ্নে আছে। পান নাই? আলামিন সাহেব পান নাই? কোন বইটা আছে? প্রশ্নে আছে, প্রশ্নে। আপনি এটা লেখেন যে পরোয়ানা ব্যতীত যাদেরকে গ্রেফতার করা হলো অনতিবিলম্বে তাকে হাজির করতে হবে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। কত ধারায়? 60 ধারায়। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 6 নাম্বার প্রশ্নটা একটু দেখেন, যে আমল অযোগ্য অপরাধে অভিযুক্ত নাম ঠিকানা কত ঘন্টার মধ্যে পুলিশ নিশ্চিত হতে ব্যর্থ হলে অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে? 24 ঘন্টা। 57 ধারায় বলছে যে কত ঘন্টার মধ্যে যদি পুলিশ নিশ্চিত হতে ব্যর্থ হয়? কত ঘন্টা? 24 ঘন্টা। সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হলো ভাই লাস্টের দুইটা প্রশ্ন, 8 আর 9। সব শেষের দেখেন, সব শেষের যে দুইটা প্রশ্ন, প্রথম যেটা যে 62 ধারার প্রশ্ন, যে মেট্রোপলিটন এলাকায় গোল্ডেন মেট্রোপলিটন আছে, অবশ্যই আছে, নাই মানে অবশ্যই আছে। মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিকে আন্ডারলাইন করবেন বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে। ঢাকা শহরে এই যে ধরেন কোটা আন্দোলনে অনেক লোকরে যে বিনা পরোয়ানায় ধরতেছে, আজকে যাদের ধরছে এই বিষয়ে থানার বিভিন্ন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তারা আছে, এই আগামীকাল সকালে এটা অবগত করবে কারে? সকালের আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। এই কথাটাই বলছে কত ধারায়? 62 ধারায়। মানে যতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় মেট্রোপলিটন এলাকায় গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। এবার আমরা কত ধারায় বলেছে? 62 ধারায়। এবার আমরা চলে আসি, দেখেন যদি মেট্রোপলিটন এলাকার বাইরে হয় তাহলে রিপোর্ট করবে কার কাছে? গোল্ডেন মেট্রোপলিটন এলাকার বাইরে, মেট্রোপলিটন এলাকার কার বাইরে কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তাহলে রিপোর্ট করবে। এই জায়গায় আবার একটু পার্থক্য আছে, দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে কে? জেলা ম্যাজিস্ট্রেট, বিবিআই। 62 মনে রাখবেন, জেলা পর্যায়ে হলে 2 জন, চিফ জুডিশিয়ালের সাথে কে? জেলা ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকা হলে কয়জন? শুধুমাত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কি সলিমুল্লাহ কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমাদের তপন সরকার বলেন, তপন সরকার বলেন গোপালগঞ্জে আজকে যাদেরকে পরোয়ানা ছাড়া গ্রেফতার করা হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা কারে জানাবে? এডিএম বললে হবে? এডিএম তো এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বলতে হবে কি ডিএম, জেলা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, জেলা ম্যাজিস্ট্রেট। আর যদি ঢাকা শহরে হয় রহিম সাহেব বলেন তো, যে পরোয়ানা সহ যদি গ্রেফতার করে গোপালগঞ্জে তাইলে জানাবে কারে?
করোনা সহ বলছি, করোনা সহ বললে কিন্তু 62 ধারার বিধান প্রযোজ্য না। করোনা সহ মানে তো কোনো শেয়ার মামলায় গ্রেফতার করছে। সো দেখেন, তাহলে আমি যদি একটু আপনাদের 81 আর 61 সামনে আসবানি। আচ্ছা, এখন আমরা যা পড়লাম, আরিফ সাহেব একটু বলেন যে তাহলে 54, 55, 57 আর 151 তে কি কি আছে, একটু এক এক কথায় সারিয়ে দেন, বেশি পেঁচায়েন না। 54 যে আছে যে পুলিশ